এক সকালে সূর্য ওঠার ঠিক পরে ভেলাটা কাত হয়ে গেল, খুব বেশি না, হয়তো 10 সেন্টিমিটার। যেন বিশাল কিছু একটা নিচ দিয়ে গিয়ে পানি সরিয়ে দিয়েছে। আমি হাতে ধরা মাছ সুতার মতো ফেলে পশ্চিম দিকের কিনারায় দৌড়ালাম। ঠিক সময়ে পৌঁছেছিলাম। আমি ওটাকে দেখলাম, একটা পিঠ, ধূসর পিঠ। 1 সেকেন্ডের জন্য পানির উপর উঠে আবার নিচে মিলিয়ে গেল। তারপর পাখনা, ছোট হাঙ্গরের মতো, ছোট ত্রিভুজ না, উঁচু চওড়া, গোড়া আমার হাতের মতো মোটা। পাখনাটা যে শরীরের সঙ্গে ছিল সেটা ধীরে ধীরে ভেলার নিচ দিয়ে গেল। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যেতে ওটার প্রায় 3 সেকেন্ড লাগলো। আমার ভেলা 8 মিটার লম্বা, মানে নিচের জিনিসটা অন্তত 5 মিটার। ওটা আবার একবার দূরে ভেসে উঠল। ধীর একটা নিঃশ্বাসের মতো পানি ছিটালো। না, হাঙ্গর নিঃশ্বাস ফেলে না, ওটা শুধু পানির চাপ ভাঙছিল। তারপর আবার গভীর নীল অন্ধকারে ডুবে গেল, গায়েব। আমি ভেলার কিনারায় দাঁড়িয়ে রইলাম, নড়লাম না। কামে গ্রিনহাউসের ছাদ থেকে নেমে আমার পাশে এসে দাঁড়ালো, নিচু একটা শব্দ করলো। এবার সেটা রাগী কর্কশ আওয়াজ না, উদ্বিগ্ন শব্দ। আমি আসতে বললাম, হ্যাঁ, আমিও দেখেছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পানি আবার শান্ত হয়ে যাওয়ার পরও প্রথম সপ্তাহের হাঙ্গরটা ছিল বাচ্চা, একটা পরীক্ষা, একটা স্কাউট। এটাই ছিল আসল শিকারী, এই পানির আসল মালিক। আমার ভেলাটা এতদিন যার কাছ থেকে লুকিয়েছিল, রাতে কাঠে ঘষা লাগার শব্দ, প্লাঙ্কের দাগ, ওসব ওই ছোট হাঙ্গর করেনি, এটাই করেছিল। আর এখনও জানে আমি কোথায় আছি। আমি ভেলার দিকে ফিরে তাকালাম। আমার সুন্দর ভঙ্গুর ধীরে ধীরে বড় হওয়া ভেলা, গ্রিনহাউস, গোসলের জায়গা, রান্নাঘর, বিছানা, গত কয়েক সপ্তাহে বানানো সবকিছু কয়েক সেন্টিমিটার কাঠের উপর দাঁড়িয়ে আছে। আর তার নিচে এমন একটা মুখ যা আমার চেয়ে 10 গুণ বড়। ওটা যদি একবার ঠিক জায়গায় কামড়ায় তাহলে ভেলার পুরো পশ্চিম দিকটাই উধাও হয়ে যাবে। গ্রিনহাউস সাগরে উল্টে পড়বে, বাগান কয়েক সেকেন্ডে ডুবে যাবে। আমি যে বীজগুলো বাঁচিয়েছি সব শেষ। সেই রাতেও ভালো ঘুম হয়নি, তার পরের রাতেও না, তার পরের রাতেও না। পরদিন সকালে আমি প্রতিরক্ষার খুঁটি বানানো শুরু করলাম, কিন্তু ভেতরের কোথাও আমি আগেই বুঝে গিয়েছিলাম সময় মতো শেষ করতে পারবো না। 3 দিন আমি সেই পাখনার ছায়ায় বেঁচেছিলাম, সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত শুধু খুঁটি বানিয়েছি। পরিকল্পনা সহজ ছিল, সবচেয়ে লম্বা আর ভারী তক্তাগুলো নিয়ে একদিক ধারালো করা, তারপর সেগুলো ভেলার নিচে বেঁধে দেওয়া, যেন মাথাগুলো বাইরে আর নিচের দিকে তাকিয়ে থাকে। যে কিছু নিচ থেকে উঠবে, আগে কাঠের বদলে ধারালো মাথার সঙ্গে ধাক্কা খাবে। কাজটা ধীর ছিল। প্রতিটা খুঁটি বানাতে প্রায় 1 ঘন্টা লাগতো। ছুরিটা ভোঁতা, কাঠ শক্ত, আর টানা 2 সপ্তাহের কাজের পর হাতের চামড়া আগেই উঠে গেছে। খুঁটি লাগাতে হলে ভেলার কিনারায় বসে পানির উপর ঝুঁকে কাজ করতে হতো। আর প্রতিবার ঝুঁকলে ঘাড়ের পেছনে কাটা দিত। মনে হতো অন্ধকারের নিচ থেকে কিছু একটা উঠে এসে আমার হাত কনুই থেকে ছিঁড়ে নিয়ে যাবে। 3 দিনের শেষে আমি মোট 16টা খুঁটি বসাতে পেরেছিলাম। পশ্চিমে 6টা, দক্ষিণে 4টা, উত্তর আর পূর্বে 3টা করে। পুরো ঘেরা হয়নি, কোণাগুলো এখনো খালি। ভেলার নিচের বেশিরভাগ অংশ উন্মুক্ত। তবু কিছু একটা ছিল, কিন্তু যথেষ্ট না। তৃতীয় দিনের সন্ধ্যায় আমি সেটা বুঝেছিলাম। আমি আগুনের পাশে বসে খাচ্ছিলাম, কামের টেবিলে এলো না। গ্রিনহাউসের ছাদে বসে পশ্চিম দিগন্তের দিকে তাকিয়েছিল, খাচ্ছিল না, কোনো অভিযোগও করছিল না, শুধু তাকিয়েছিল। একবার এমন একটা শব্দ করলো যা আমি আগে কখনো শুনিনি, কান্না আর শীষের মাঝামাঝি কিছু, যে শব্দ কোনো প্রাণী করে যখন সে বুঝে যায়। সেদিন আমি বিছানায় ঘুমাইনি, রান্নাঘরের প্ল্যাটফর্মে আগুনের পাশে শুয়েছিলাম। এক হাতে হাতুড়ি, অন্য হাতে মরিচা ধরা ছুরি, আর মাংস কাটা ছুরিটা হাতের কাছেই। নিজেকে বলছিলাম এটা শুধু সাবধানতা, নিজেকে বলছিলাম আগুনের পাশে ভালো ঘুম হবে। সেই রাতে আমি নিজেকে অনেক ছোট ছোট মিথ্যা বলেছিলাম। মধ্যরাতের কিছু পরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর শব্দটা আমাকে জাগালো। ওটা ধাক্কা ছিল না, টোকাও না, ওটা ছিল ধ্বংসের শব্দ, ভেজা কাঠ ভাঙার শব্দ, চাপা বিস্ফোরণের মতো। আমি কানে শোনার আগে পায়ের নিচের কাঠে সেটা অনুভব করেছিলাম। পুরো ভেলায় একপাশে ঝাঁকুনি খেলো। আমি রান্নার প্ল্যাটফর্ম থেকে গড়িয়ে পড়ে কাঁধের উপর ডেকে আছড়ে পড়লাম। কামে চিৎকার করছিল, ওকে কখনো এমন শব্দ করতে শুনিনি। ওর স্বাভাবিক কর্কশ ডাক না, উঁচু আতঙ্কিত ছেঁড়া চিৎকার, বারবার অন্ধকারের উপর কোথাও থেকে। আমি হাত পায়ে ভর দিয়ে উঠে চারপাশ বোঝার চেষ্টা করলাম।
ভেলার পূর্ব দিক উপরে উঠে গেছে, পশ্চিম দিক নিচে, যেখানে গ্রিন হাউস ছিল সেখান দিয়ে পানি ঢুকছে, আর নিচ থেকে কাঠ ভাঙার শব্দ আসছে। আরেকটা বিকট ধাক্কা, ভেলা আবার কেঁপে উঠল। এবার আরও বেশি কাঁধ হলো। আমি ভেজা ড্যাকের উপর পিছলে রান্নার প্ল্যাটফর্মে ধাক্কা খেলাম। জোর করে পশ্চিম দিকে তাকালাম। চাঁদের আলোয় আমি গ্রিনহাউসটা দেখলাম, ওটা ভেঙে যাচ্ছে। পুরো পশ্চিম কোণটা আলাদা হয়ে যাচ্ছে। যে কোণটা বানাতে আমি এত পরিশ্রম করেছি, যেখানে ছিল গ্রিনহাউস, বাগান, 3 সপ্তাহের যত্ন, আমি লাগানো খুঁটিগুলো ভেঙে ঝুলছে। বাঁধা দড়িগুলো একটার পর একটা ছিঁড়ে যাচ্ছে। আমি তাকিয়ে থাকতে থাকতে ক্যানভাসের ছাদ ভেতরের দিকে ধসে পড়ল। কালো মাটি আর ভাঙ্গা টব পানিতে গড়িয়ে গেল। 3 সপ্তাহের চাষ, প্রতিটা চারা, প্রতিটা সিম, প্রতিটা টমেটো, নিজের হাতে পোতা আলু, সব কিছু এক নিঃশ্বাসের মধ্যে অন্ধকার পানিতে হারিয়ে গেল। মনে হয় আমি চিৎকার করেছিলাম, কি বলেছিলাম মনে নেই। আমি ভাঙ্গার দিকটার দিকে হামাগুড়ি দিলাম, হাঁটু আর হাতের উপর ভর দিয়ে। ড্যাক এতটাই কাজ ছিল যে দাঁড়ানো যাচ্ছিল না। মাথায় তখন একটা বোকা চিন্তা ঘুরছিল, কিছু একটা বাঁচাতে হবে। যাই হোক, এক মুঠো মাটি, একটা চারা, কিছু একটা, সেটাই ছিল ভুল। তৃতীয় আঘাতটা এলো ঠিক যখন আমি কিনারায় পৌঁছালাম। আগের দুটোর চেয়েও বড়। পুরো ভেলা মোচড় খেলো, আর ভেজা ভাঙ্গা ড্যাক আমার হাতের নিচ থেকে সরে গেল। আমি পিছলাতে লাগলাম, বরফের ঢাল বেয়ে নামার মতো সোজা পানির দিকে। হাত দিয়ে কিছু ধরার চেষ্টা করলাম, আঙ্গুল ভাঙ্গা কাঠে 1 সেকেন্ড আটকালো, তারপর ছিঁড়ে গেল। কোনোই ভাঙ্গা খুঁটিতে আঘাত করলো, পুরো হাত জুড়ে ব্যথা ছড়িয়ে গেল। তারপর আমি পানিতে সঙ্গে সঙ্গে ডুবে গেলাম। ঠান্ডা পানি বুক চেপে ধরলো, মুখ ভরে লবণ, চোখ জ্বালা। পানি কানের উপর উঠে গেল, পৃথিবী চাপা, ধীর আর অসম্ভব বড় হয়ে গেল। আমি লাথি মেরে উপরে উঠলাম, হাঁপ ছেড়ে শ্বাস নিলাম। ভেলাটা একদম পাশেই, 1 মিটারেরও কম দূরে। চাঁদের আলোয় ভাঙ্গা কিনারা দুলছে। আমি হাত বাড়ালাম, তখন নিচে একটা ছায়া নড়ল। দেখার আগেই অনুভব করলাম পায়ের নিচে পানির চাপ বদলে গেল। আমি নিচে তাকালাম, তাকানো উচিত ছিল না। অন্ধকার পানির ভেতর আমি ওটাকে দেখলাম। ওটা ধীরে ধীরে উপরে উঠছে, যেভাবে কোনো শিকারি ওঠে যখন সে জানে শিকার কোথাও যেতে পারবে না। গভীর অন্ধকার থেকে উঠে আসা লম্বা ফ্যাকাশে শরীর, মুখ খোলা, চাঁদের আলোয় দাঁতগুলো সাদা দেখাচ্ছিল, 2 সারি, ভেতরের দিকে বাঁকানো। আমি সাঁতার কাটার চেষ্টা করলাম, উপরে, পাশে, ভেলার দিকে, যে কোনো দিকে, কিন্তু পানি যেন সিরাপের মতো ভারী। আমি এগোচ্ছিলাম না, ছায়াটা উঠে যাচ্ছিল। আমার মাথায় একটা পুরো চিন্তা শেষ হওয়ার সময় ছিল, এভাবেই আমি দ্বিতীয়বার মরব। তারপর পাশ থেকে আঘাত এলো, হাঙ্গরটা না, আঘাতটা হাঙ্গরকে করলো, আমাকে না। বাম দিক থেকে ধূসর, দ্রুত, ভারী কিছু এসে সোজা হাঙ্গরের মুখে আঘাত করলো। হাঙ্গরের মাথা একপাশে ঘুরে গেল, দাঁত বন্ধ হলো শূন্যে, বিশাল শরীরটা দিক হারিয়ে সরে গেল। আমি তখন ওটাকে দেখলাম, একটা ডলফিন, ছোট না বড়, প্রায় 2.5 মিটার লম্বা, শরীরের একপাশে পুরনো বাঁকা দাগ। ওটা ঘুরে আবার হাঙ্গরের দিকে গেল, পুরো গতিতে, মাথা নিচু করে, সোজা গিলের কাছে ধাক্কা মারলো। হাঙ্গর ঘুরে কামড়াতে গেল, ডলফিনটা দ্রুত সরে গেল, পাক খেয়ে আবার ফিরে এলো। এবার মাথার পাশে আঘাত করলো, হাঙ্গরটা হাল ছেড়ে দিল, দীর্ঘ শরীর ঘুরিয়ে গভীর অন্ধকারে নেমে গেল, গায়েব। আমি তখনও পানিতে নড়ছিলাম না, মনে হয় আমি শকে ছিলাম। ডলফিনটা আমার দিকে আসতে লাগলো। আমি বলতে চাই আমি ভয় পাইনি, কিন্তু সেটা মিথ্যা হবে। কয়েক সেকেন্ড আগেই 5 মিটার লম্বা একটা হাঙ্গর আমাকে খেতে যাচ্ছিল, এখন আরেকটা বিশাল প্রাণী সোজা আমার মুখের দিকে সাঁতরে আসছে, আর আমার শরীরের প্রতিটা অংশ চিৎকার করে বলছিল, পালাও, যত দ্রুত পারো পালাও। আমি নড়িনি। ডলফিনটা ধীরে গেল, খুব আস্তে এসে আমার নিচে ভেসে উঠল। তারপর অনুভব করলাম তার পিঠটা আমার বুক আর কাঁধে ঠেকেছে। চামড়াটা মসৃণ, রাবারের মতো, আর আশ্চর্যভাবে পানির চেয়ে উষ্ণ। কোনো কষ্ট ছাড়াই সে আমাকে তুলে নিল, একদম সহজে, যেন কোনো বাবা মা ছোট শিশুকে কোলে তোলে। সেভাবে সে তার পিঠে আমার মাথা আর কাঁধ পানির উপর তুলে ধরলো। সে আমাকে ভেলার দিকে নিয়ে যেতে লাগলো, ধীরে, খুব সাবধানে এগোচ্ছিল, যেন এমন কিছু ধরে আছে যা পরে গেলে ভেঙে যাবে। ভেলার ভাঙ্গা কিনারায় এসে সে নিজের শরীরটা কাঠের গায়ে ঢেসে ধরলো, যাতে আমি ধরে উঠতে পারি। আমি 2 হাতে একটা ভাঙ্গা তক্তার ধার আঁকড়ে ধরে নিজেকে টেনে তুললাম।
নিচ থেকে ডলফিনটা আমার পায়ে ধাক্কা দিয়ে আমাকে উপরে উঠতে সাহায্য করছিল। ভাঙ্গা কাটে আমার বুক ঘষে গেল। তারপর কোনোভাবে শরীরের উপরের অংশ ঢেকে তুলতে পারলাম। নোনা পানি কাশে বের হচ্ছিল আর আমি ভেজা তক্তার উপর কাঁপছিল যে পরে রইলাম, মুঠো করতে পারছিলাম না। ডলফিনটা তখনও ভেলার পাশে পানিতে ছিল। আমি মাথা ঘুরিয়ে তার দিকে তাকালাম। সে আমাকে দেখছিল। একটা কালো চোখ, স্থির বুদ্ধিমান দৃষ্টি, ধূসর মসৃণ মাথার পাশে বসানো। সে কয়েকটা ক্লিকের মতো শব্দ করল, তারপর নরম একটা উঁচু সুরের শেষ। এরপর নাক দিয়ে ভেলার গায়ে আলতো একটা ধাক্কা দিল, যেন খোঁজ নিচ্ছে, যেন বলছে তুমি ঠিক আছো তো। আমি ধীরে ধীরে উঠে বসলাম। দাঁড়াতে পারতাম কিনা নিশ্চিত নই। আমি হামাগুড়ি দিয়ে ভেলার অক্ষত পাশে গেলাম। কাঁপতে থাকা একটা হাত বাড়িয়ে ডলফিনটার মাথা ছুঁতে চাইলাম। সে সরে গেল না। আমার আঙ্গুল তার নাকের মসৃণ চামড়ায় লাগলো। সে আবার নরম একটা ক্লিক করলো। আমি আলতো করে একবার তার গায়ে হাত বুলালাম। সে মাথাটা আরো একটু আমার হাতের সঙ্গে চেপে ধরলো। ধন্যবাদ, আমি বললাম। আমার গলার অবস্থা তখন ভয়ানক। শব্দটা ফিসফিস আর কাশির মাঝামাঝি কিছু বের হয়ে গেল। ধন্যবাদ, সত্যি ধন্যবাদ। ডলফিনটা আবার সেই ক্লিকের শব্দ করলো। আমি তখনও ওই শব্দগুলোকে কথার মতো ভাবতে শুরু করেছিলাম, যদিও জানতাম হয়তো ক্লান্ত মাথা একটা প্রাণের আচরণকে বোঝার চেষ্টা করছে। আমি কতক্ষণ ভেলার ধারে বসে তার নাকের উপর হাত রেখেছিলাম জানি না। হয়তো 1 মিনিট, হয়তো 10। চারপাশ খুব শান্ত ছিল। উপরে কোথাও কামে চিৎকার থামিয়ে দিয়েছিল। এখন শুধু ভাঙ্গা গ্রিনহাউসের ফ্রেমের উপর থেকে ছোট ছোট উদ্বিগ্ন শব্দ করছিল, কিন্তু আগের মতো চেঁচাচ্ছিল না। চাঁদের আলোয় আমি ডলফিনটার মুখের দিকে তাকালাম। তারপর ওর একটা নাম ভাবতে চেষ্টা করলাম। ব্যাপারটা জরুরি মনে হচ্ছিল। হঠাৎ মনে পড়লো, পাখিটারও তো নাম আছে। নাম দেওয়ার পরই সে কামে হয়ে উঠেছিল। নাম জিনিসকে বাস্তব করে তোলে। ডলফিনটার চামড়া নীলচে ধূসর। সমুদ্রের প্রাণীর জন্য যতটা আশা করেছিলাম তার চেয়েও বেশি নীল। চাঁদের আলোর রংটা নরম সিলেট পাথরের মতো লাগছিল। জাপানি ভাষায় নীল রংকে বলে আও, আর সেই পুরনো গল্পের অনেক পুরুষ নামের শেষে থাকে আওশি। আমি বললাম। ডলফিনটা ক্লিক করলো। আমি ধরে নিলাম সে রাজি হয়েছে। প্রায় 1 ঘন্টা পরে সূর্য উঠতে শুরু করলো। পুরো আলো ফুটতে ফুটতে আমি কোনোভাবে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি দেখতে পারলাম। অবস্থা খুব খারাপ ছিল। গ্রিনহাউস নেই, ক্ষতিগ্রস্ত না, পুরোপুরি উধাও। হাঙ্গরের কামড়ে ভেলার পশ্চিম দিকটা একেবারে কেটে গেছে। সেই কোণায় যা ছিল সব শেষ। গ্রিনহাউস, মাটির বাক্স, গাছপালা, ছাদের সঙ্গে লাগানো দ্বিতীয় ডিস্যালিনেটর, পুরো শাওয়ার ব্যবস্থা, সব হয় সমুদ্রের তলায়, না হয় টুকরো টুকরো হয়ে পানিতে ভাসছে। আমি ধ্বংসাবশেষের কিছু অংশ দেখতে পাচ্ছিলাম। ক্যানভাসের ছাদের একটা অংশ দূরে ভাসছে। মাটির বাক্সের একটা তক্তা অর্ধেক ডুবে আছে। আর তার সঙ্গে ছোট একটা শিম গাছের চারা এখনো আঁকড়ে আছে, ফ্যাকাশে শিকড় দিয়ে। হলুদ প্লাস্টিকের ভাসাগুলো চারদিকে ছড়িয়ে গেছে। ওগুলোর কিছুই আর ফেরত পাবো না। স্রোত ইতোমধ্যে সব টেনে নিয়ে যাচ্ছে। আর চাইলে গিয়েও তুলতে পারতাম না, কারণ আমার বৈঠাটাও হারিয়ে গেছে। আমি নিজেকে জোর করে বাকিটা গুনে দেখলাম। রান্নার প্ল্যাটফর্ম অক্ষত, আগুন নিভে গেছে, কিন্তু চকমকি আর স্টিল দিয়ে আবার জ্বালানো যাবে। বিছানাটা ঠিক আছে, মাঝখানের উঁচু জায়গায় এখনো দাঁড়িয়ে আছে। পূর্ব পাশের বাকি ডিস্যালিনেটরটাও টিকে গেছে, যদিও পানি ছিটে রাতভর জমা হওয়া পরিষ্কার পানি নষ্ট হয়েছে। আবার শুরু করতে হবে। আমার মিঠা পানির মজুদের প্রায় অর্ধেক চলে গেছে। শুকনো মাছ রাখার র্যাকটা কাত হয়ে গেছে, কিন্তু এখনো দাঁড়িয়ে। প্রায় 2/3 মাছ বেঁচে গেছে, বাকিগুলো কোথাও পানিতে ভাসছে। হাতুড়িটা তখন আমার হাতেই ছিল। ডেকে পরে যাওয়ার সময় থেকেই ধরেছিলাম। বুঝতেই পারিনি কামে বেঁচে আছে। সে ভাঙ্গা গ্রিনহাউসের ফ্রেম থেকে নেমে আমার কাছে এলো। তারপর প্রায় 1 ফুট দূর থেকে সরাসরি আমার মুখের দিকে কর্কশ অভিযোগের মতো একটা ডাক দিল। সে কি বলতে চাইছিল আমার কোনো ধারণা নেই। তবে আমার মনে হয় সে বলছিল আমি পানিতে পড়ে ভয়ানক বোকামি করেছি। আমি তাকে বললাম সে ঠিকই বলছে। আউশি তখনও ভেলার পাশে ছিল, সে যায়নি। প্রায় 10 মিটার দূরে ধীরে ধীরে চক্কর কাটছিল। মাঝে মাঝে ফিরে এসে ভাঙ্গা পাশে নাক ছুঁয়ে যাচ্ছিল, যেন নিশ্চিত হতে চাইছে আমি এখনো ঠিক আছি। আমি রান্নার প্ল্যাটফর্মে বসে পড়লাম। এক পাশে কামে, আরেক পাশে পানিতে আউশি। আমি দু হাতে মুখ ঢেকে কাদা আটকানোর চেষ্টা করলাম।
কারণ কান্না মানে পানি নষ্ট করা, আর সে অপচয় করার সুযোগ আমার নেই। হাত নামিয়ে আমি ভাঙ্গা ডেকের ওপারে তাকালাম, যেখানে একসময় গ্রিনহাউস ছিল, এখন সেখানে ফাঁকা জায়গা। ৩ সপ্তাহের পরিশ্রম, সব বীজ, ড্রিপ সেচ ব্যবস্থা, সেই শাওয়ার যেখানে দাঁড়িয়ে আমি আবার মানুষ বলে অনুভব করেছিলাম, সব ১ মিনিটেরও কম সময়ে শেষ। তবু আমি বেঁচে আছি। দুটো প্রাণী যাদের কারণ আমি বুঝি না, ঠিক করেছে আমাকে বাঁচিয়ে রাখবে। পাখিটা আমাকে সতর্ক করেছিল, ডলফিনটা আমাকে টেনে তুলেছিল। আমি আর একা নই। তৃতীয় দিনের শেষে ভেলাটা একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল। আগের চেয়ে নিচু, ভারী, অতিরিক্ত ওজনের কারণে পানিতে কয়েক সেন্টিমিটার বেশি ডুবেছিল, কিন্তু একই সঙ্গে এমন শক্ত আর স্থির লাগছিল, যেটা আগে কখনো ছিল না। চতুর্থ দিনের সকালে আমি হারপুন বানানো শুরু করলাম। শুরু থেকে এটা মাথায় ছিল, ফিশিং রড মাছ ধরার জন্য, হাতুড়ি কাজ করার জন্য, ছুরিটা ছোটোখাটো জিনিসের জন্য। কিন্তু মানুষের সমান বড় কোনো কিছুর বিরুদ্ধে এগুলোর কোনোটাই অস্ত্র না। ছোট তিমির সমান কিছুর বিরুদ্ধে তো আরও না। আমার দরকার ছিল দূর থেকে আঘাত করার ক্ষমতা, ধারালো ছুরি যা ভেদ করতে পারে, আর এমন ব্যবস্থা যাতে ছুঁড়ে মারার পর অস্ত্রটা হারিয়ে না যায়। আমি সবচেয়ে লম্বা আর সোজা খুঁটিটা বেছে নিলাম, পুরনো মাস্তলের একটা অংশ, প্রায় ২.৫ মিটার লম্বা। বছরের পর বছর নোনা পানিতে থেকে কাঠটা ঘন আর শক্ত হয়ে গেছে। আমি একদিকটা ছুরি দিয়ে ধারালো করলাম, তারপর সেই মাথা একটা লোহার খুঁটি বেঁধে দিলাম, যাতে ধাতব অংশটা আরো ২০ সেন্টিমিটার বাড়তি পৌঁছে দেয়। ওটাই ছিল আমার সবচেয়ে ধারালো ধাতু। ২ সন্ধ্যা ধরে ধৈর্য নিয়ে পিটিয়ে আমি এটাকে লম্বা সূঁচের মতো বানিয়েছিলাম। মাছ তুলে কাটা একটা খাঁজে সেটাকে বসিয়ে দ্বিগুণ দড়ি দিয়ে ৩ বার শক্ত করে পেঁচালাম। তারপর মাছের তেলে ভেজানো কাপড় মেখে শুকাতে দিলাম, যাতে শক্ত হয়ে আটকে যায়। সবচেয়ে মজবুত দড়িটা হরপুনের পেছনে বাঁধলাম। দড়ির অন্য মাথা ভেলার সবচেয়ে শক্ত অংশ রান্নার প্ল্যাটফর্মের গোড়ায় বেঁধে দিলাম। পরিকল্পনা সহজ, হারপুন ছুঁড়ো, দড়ি ধরে রাখো, অস্ত্র হারিও না, ভেলাটাকেই নোঙর বানাও। সেদিনের শেষ নাগাদ আমি দ্বিতীয় একটা হারপুনও বানালাম। এটা ছোট আর হালকা, কিন্তু একই নকশা, ব্যাকআপ। তৃতীয় দিনের মতো একই ভুল আমি আর করব না। একটা খারাপ মুহূর্তে একমাত্র অস্ত্র হারানো যাবে না। পঞ্চম দিনে আমি আবার গ্রিনহাউস বানালাম, এবার দক্ষিণ পাশে, ভাঙ্গা কোণা থেকে দূরে, আগের চেয়ে ছোট, প্রায় ১.৫ মিটার বাই ১ মিটার, কিন্তু অনেক বেশি শক্ত। আলাদা করে ডেকের উপর দাঁড় করাইনি, সরাসরি দ্বিগুণ হালের সঙ্গে বেঁধে দিয়েছি। আমার হাতে খুব অল্প কিছু বীজ বাকি ছিল। আগের বেশিরভাগ গাছপালা প্রথম গ্রিনহাউসের সঙ্গে হারিয়ে গেছে, কিন্তু এখনো শসা, সিম, ১ প্যাকেট পালং শাক আর ৩টে শুকনো আলু ছিল। আলুগুলো বেঁচে গেছে কারণ রান্নাঘরের কাছে আলাদা করে রাখা ছিল। আমি খুব সাবধানে সেগুলো লাগালাম। আবার ড্রিপ সেচ ব্যবস্থা বানালাম। নতুন গ্রিনহাউসের জন্য ছোট আর একটা ডিস্যালিনেটর বানালাম। তারপর হারানো পানির ঘাটতি পূরণ করতে তৃতীয় একটা। সব শেষ হওয়ার পর ভেলায় ৩টা ডিস্যালিনেটর একসঙ্গে চলছিল। দিনে প্রায় ১.৫ লিটার মিঠা পানি পাওয়া যাচ্ছিল, আমার পান করার চেয়েও বেশি, এমনকি গাছ লাগানোর জন্য যথেষ্ট। আমি আবার মাছ শুকানোর র‍্যাক বানালাম। বেঁচে যাওয়া শুকনো মাছগুলো নতুন করে গুছিয়ে রাখলাম। রান্নাঘরও ঠিকঠাক করে বানালাম। এরপর একটা ছোট্ট কিন্তু জরুরি জিনিস করলাম। ভেলার ভেতরের দিকে নিচু একটা রেলিং বানালাম। পানির দিকে না, ডেকের দিকে মুখ করে, যাতে ভেজা কাটে পা পিছলে গেলে পানিতে পড়ার আগে ধরার মতো কিছু থাকে। ছোট ব্যাপার, অনেক আগে এটা করা উচিত ছিল। হাঙ্গরের আক্রমণের রাতে এটা থাকলে আমি পড়তাম না। ষষ্ঠ দিনের সকালে ভেলাটা শেষ হলো, অন্তত যতটা সম্ভব শেষ করা যায়। আমি রান্নার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পুরো জিনিসটার দিকে তাকালাম। এটা আর আগের ভঙ্গুর ভাসমান বাড়ি না, এটা একটা দুর্গ। ছোট কুৎসিত কাঠের দুর্গ, দ্বিগুণ হাল, চারপাশে ধারালো খুঁটির বেষ্টনী, আর পানির নিচে ঝুলে থাকা জালের পর্দা দিয়ে ঘেরা। দক্ষিণ পাশে নতুন গ্রিনহাউস, পূর্ব পাশে ৩টা ডিস্যালিনেটর, মাছ ভরা শুকানোর র‍্যাক, আসল আশ্রয়ের নিচে একটা ঠিকঠাক বিছানা, মাস্তুলের পাশে ঠেস দিয়ে রাখা দুটো হারপুন, আর চুল্লিতে ধীরে জ্বলতে থাকা আগুন। এটা এমন একজন মানুষের বাড়ি যে মরার সিদ্ধান্ত নেয়নি। এই পুরো সময় সঙ্গীরাও আমার সঙ্গে ছিল। আউশি ৬ দিনে একবারও ভেলাটা ছেড়ে যায়নি, অন্তত বেশি সময়ের জন্য না।
দিনে কয়েক মিনিট পর পর সে উপরে উঠতো, যেন খোঁজ নিচ্ছে, কখনো নাক দিয়ে ভেলার গায়ে ঠেলা দিত, যেন নতুন কাঠামো পরীক্ষা করছে। আমি ধীরে ধীরে তার শব্দ বুঝতে শিখছিলাম। একটা ছোট ক্লিক মানে আমি এখানে আছি, 3-4টা ক্লিক একসঙ্গে মানে এদিকে দেখো, লম্বা কিছু শীষ মানে কাছাকাছি কিছু আছে, আর তীক্ষ্ণ উঁচু শীষ মানে কাছাকাছি কিছু আছে, সাবধান হও। এই 6 দিনের মধ্যে দুবার সেই এই তীক্ষ্ণ শীষ দিয়েছিল। দুবারই আমি পানির দিকে তাকিয়ে ছোট হাঙ্গর দেখেছি। প্রথম সপ্তাহে দেখা 1.5 মিটারের মতো সেগুলো ভেলার কাছ থেকে ঘুরে আবার গভীর পানিতে চলে যাচ্ছিল। আউশি এগুলো তাড়িয়ে দিচ্ছিল। কিভাবে নিশ্চিত নই, হয়তো শুধু তার উপস্থিতিই যথেষ্ট ছিল। ডলফিনও একরকম শিকারী, আর পেশি ভরা সুস্থ একটা পূর্ণবয়স্ক বটনলস ডলফিনের সঙ্গে লড়াই করতে ছোট হাঙ্গর চায় না। এরপর সে আমাকে মাছ এনে দিতে শুরু করলো। বেশি না, তৃতীয় দিনে 2টো, চতুর্থ দিনে 1টা, পঞ্চম দিনে 3টা। কিন্তু মাছগুলো বড়। আমি ছিপ দিয়ে যত বড় ধরতে পারতাম তার চেয়েও বড়। সে ভেলার পাশে উঠে মুখে মাছ নিয়ে আসতো, তারপর পানির একটু উপরে থেকে ডেকে ফেলে দিত। এরপর সরে গিয়ে দেখতো আমি সেটা তুলছি। প্রথমবার সে এটা করলে আমি দাঁড়িয়ে শুধু তাকিয়েছিলাম। কেন করছে কোনো ধারণা ছিল না। পরে মাছটা তুলে ধন্যবাদ বললাম। তারপর রাতের খাবারের জন্য কেটে রান্না করলাম। এরপর সে বারবার এটা করতে থাকলো। আমি এখনো বুঝি না কেন। হয়তো নিজের জন্য শিকার করতে গিয়ে অতিরিক্তটা আমাকে দিত। হয়তো সে ধরে নিয়েছিল আমি তার দলের অংশ। আর দলে খাবার ভাগাভাগি হয়, হয়তো সে একা ছিল, জানি না। তবে চতুর্থ রাতের কথা মনে আছে। সে যে মাছ এনেছিল আমি সেটা রান্না করলাম। অর্ধেক নিজে খেলাম আর বাকি অর্ধেক ভেলার পাশ দিয়ে তাকে দিলাম। সে বিন্দুমাত্র দ্বিধা না করে আমার হাত থেকে নিয়ে নিল। কামে ছিল আকাশের চোখ। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে উড়ে যেত। 2-3 ঘন্টা পর ফিরতো, যেন খবর নিয়ে আসতো। আমিও তাকে পড়তে শিখলাম। কিছু গুরুত্বপূর্ণ দেখলে সে যেভাবে চক্কর কাটতো, বিপদ থাকলে যেভাবে নিচু হয়ে উঠতো, আর আশেপাশে কাজের কিছু না পেলে গ্রিন হাউসের ছাদে বসে দীর্ঘ অভিযোগের মতো ডাক দিত। চতুর্থ দিনের সকালে সে দক্ষিণ দিক থেকে খুব উত্তেজিত হয়ে ফিরল। ভেলার চারপাশে 3বার চক্কর দিল, তারপর আবার উড়ে গেল। এত ধীরে যে আমি দিকটা বুঝতে পারলাম, দক্ষিণ পশ্চিম। আমি উঁচু ঘুমানোর প্ল্যাটফর্মে উঠে তাকালাম। প্রায় আধা কিলোমিটার দূরে পানির উপর ভাঙাচোরা জিনিসের একটা স্পষ্ট রেখা দেখা যাচ্ছিল। আমি নতুন বৈঠাটা প্রস্তুত করলাম, তৃতীয় দিনে বানানো, আগেরটার চেয়ে অনেক শক্ত। তারপর কামেকে উপরে চক্কর কাটতে দেখে ধীরে ধীরে ভেলাটা সেদিকে চালাতে লাগলাম। প্রায় পুরো দিন লেগে গেল। এখন ভেলাটা ভেজা গাছের গুঁড়ির মতো চলতো, আগের চেয়ে অনেক ভারী। প্রতি 20 মিনিট পর পর হাত অবশ হয়ে যাচ্ছিল, তাই বিরতি নিয়ে বৈঠে চালাতে হচ্ছিল। পুরো পথ জুড়ে আউশি পাশে সাঁতার কাটছিল, মাঝে মাঝে নাক দিয়ে ভেলার পেছনে ঠেলা দিচ্ছিল সাহায্য করার জন্য। আমি সেটা অনুভব করতে পারছিলাম। সে ঠেললে ভেলাটা একটু দ্রুত চলছিল। বিকেলের দিকে আমরা ভাঙ্গাচোরা জিনিসের এলাকায় পৌঁছালাম। আমি যা পারলাম সব টেনে তুললাম। আরো তক্তা, আগেরটার চেয়ে বড় ধাতব জালি, 2টো ব্যারেল, মোটা দড়ির কুণ্ডলি, ভালো অবস্থায় থাকা বড় ক্যানভাস, ছোটখাটো কাঠ, দড়ি, ভাঙ্গা প্লাস্টিক। তারপর শেষের দিকের একেবারে আউশি ভেলার পাশে ভেসে উঠল। নাক দিয়ে কিছু ঠেলে আনছিল। ওটা খাবার ছিল না, নির্মাণের জিনিসও না, ছোট কিছু। এত ছোট যে সে খুব সাবধানে মুখের পাশে ধরে রেখেছিল। ভেলার গায়ে ঠেলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে নিচু হয়ে হাত বাড়িয়ে ধরতে হলো, না হলে ডুবে যেত। ওটা ছিল ধাতুর একটা টুকরো, আমার তালুর সমান আকার, মোটামুটি আয়তাকার, কিন্তু একটু বাঁকানো, যেন কোনো বড় কিছুর অংশ ছিল। ধাতুর রং অদ্ভুত ধূসর, স্টিলের চেয়ে মসৃণ, হাতে তুললে প্রত্যাশার চেয়ে হালকা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এতে মরিচা ধরেনি। কতদিন নোনা পানিতে ছিল কে জানে, তবু এক ফোঁটা মরিচা নেই। আমি হাতের মধ্যে ঘুরিয়ে দেখলাম, একপাশে খোদাই করা কিছু চিহ্ন ছিল। ডুবন্ত সূর্যের আলোয় ধরে ভালো করে তাকালাম। এলোমেলো আঁচড় না, ক্ষতিও না, পরিষ্কার বোঝা যাচ্ছে ইচ্ছা করে বানানো নকশা, একটা লিপি, প্রতীক, লেখা। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম।
এটা জাপানি না, কোনো কাঞ্জি বা কানা হলে আমি চিনে ফেলতাম। ইংরেজিও না, ল্যাটিন অক্ষর নেই, চাইনিজ না, কোরিয়ানও না। পৃথিবীতে 800 বছর বেঁচে থেকে বই, সাইনবোর্ড বা ইন্টারনেটে আমি এমন কোনো ভাষা কখনো দেখিনি। তবু এটা লেখা। আমি বুঝতে পারছিলাম, কারণ চিহ্নগুলো যেভাবে ছোট ছোট দলে সাজানো, মাঝখানে ক্ষুদ্র ফাঁক রাখা, ঠিক যেমন বাক্যের শব্দ আলাদা করা হয়, ওর মধ্যে ছন্দ ছিল, গঠন ছিল, অর্থ ছিল, শুধু পড়তে জানতে হতো। আমি রান্নার প্ল্যাটফর্মে বসে ধাতুর টুকরোটা হাতে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত তাকিয়ে রইলাম। পাশে পানিতে আউশির নরম ক্লিক করছিল। কামে গ্রিনহাউসের ছাদে বসে একচোখে আমার দিকে তাকিয়েছিল, যেন অপেক্ষা করছে আমি কিছু বুঝবো। আমি ধীরে ধীরে বুঝলাম, এই ধাতুর টুকরো কেউ বানিয়েছে, কারো হাত এটা তৈরি করেছে, কেউ ধাতু শোধন করতে জানতো, এমন কিছু বানাতে জানতো যা মরিচা ধরে না, তার উপর নিজের ভাষা খোদাই করতে জানতো। তারপর কোনোভাবে সেটা হারিয়ে গেছে, ফেলে দেওয়া হয়েছে, অথবা কেউ এটা হাতে নিয়েই মারা গেছে। সমুদ্র তারপর অজানা কতদিন ভাসিয়ে শেষে একটা ডলফিনের মাধ্যমে সেটা আমার কাছে এনে দিয়েছে। আমি এখানে প্রথম মানুষ না, এতদিন বেঁচে থাকার লড়াইয়ে আমি পুরো ডুবেছিলাম। পানি, খাবার, আশ্রয়, হাঙ্গর, এতটাই ব্যস্ত ছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই ভুলে গিয়েছিলাম, আমি কিভাবে বাঁচবো। না, আসল প্রশ্ন ছিল, আর কে বেঁচে আছে। আমি মুঠো করে ধরা ধাতুর টুকরোটাকে আরো শক্ত করে চেপে ধরলাম, প্রথমবারের মতো। সেই 4x4 কাঠের ভেলার উপর চোখ খোলার পর থেকে, যখন আমার কাছে পানি ছিল না, খাবার ছিল না, আশা ছিল না, তখন থেকে এই প্রথম আমার সামনে এমন একটা লক্ষ্য এসেছে যা শুধু পরের সূর্যোদয় পর্যন্ত বেঁচে থাকার চেয়েও বড়। আমার একটা দিক ছিল, শুধু জানতাম না কোন দিকে যেতে হবে। সেদিন রাতে আগুন নিভে যাওয়ার অনেক পর পর্যন্ত আমি জেগেছিলাম, রান্নার প্ল্যাটফর্মে বসে, হাতে সেই ধাতুর টুকরোটা নিয়ে। চাঁদের আলোয় তার খোদাইগুলো দেখছিলাম। আওসি একবার পানির উপর ভেসে উঠল, নিচু একটা দীর্ঘ শব্দ করল, সতর্কবার্তা না, শুধু উপস্থিতির জানান। তারপর আবার পানির নিচে চলে গেল। কামে মাথা ডানার নিচে গুজে ঘুমাচ্ছিল। অন্ধকারের কোথাও অনেক দূরে কিছু একটা আমার দিকে আসছিল। আমি সেটা অনুভব করছিলাম, আন্দাজের মতো না, সত্যের মতো। ছোট হাঙ্গরগুলো কয়েকদিন ধরেই উধাও। প্রথম সপ্তাহের সেই কিশোর হাঙ্গরটাকেও আর দেখা যায়নি। আউশি টানা 2 দিন অস্বাভাবিক শান্ত ছিল, সেটাই ভুল ছিল। সেই নীরবতা ঠিক স্বাভাবিক নীরবতা না। সমুদ্র যেমন বড় ঝড়ের আগে হঠাৎ চুপ হয়ে যায়, কিছু একটা নিজের জন্য রাস্তা পরিষ্কার করে এগিয়ে আসছিল। আমি ধাতুর টুকরোটা ছোট কাপড়ের থলেতে ঢুকিয়ে কোমরের ভেতরের দিকে শক্ত করে বেঁধে রাখলাম, যেন হারিয়ে না যায়। তারপর 2টা হারপুন আবার পরীক্ষা করলাম, দড়ির বাঁধন দেখলাম। চাঁদের আলোয় ধীরে ধীরে পুরো ভেলার চারপাশ ঘুরে সব খুঁটি হাত দিয়ে টেনে দেখলাম কোথাও ঢিলা হয়েছে কিনা। সব শক্ত ছিল। ভেলাটা যতটা প্রস্তুত হওয়া সম্ভব ততটাই প্রস্তুত। আমি ক্যানভাসের ছাউনির নিচে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম, যা আসার ছিল তার জন্য। আমার ঘুম ভাঙল নীরবতায়। এটাই ছিল প্রথম ভুল জিনিস। ভোরবেলার একটা আলাদা শব্দ থাকে, ভেলার গায়ে পানির ধাক্কা, গ্রিনহাউসের ছাদে কামের নড়াচড়া, দূরে কোথাও মাছের পানির উপর লাফ, কখনো কখনো আউশির ভেসে উঠে শ্বাস নেওয়ার নরম ক্লিক শব্দ। সবসময় কিছু না কিছু শব্দ থাকতো। সমুদ্র কখনো পুরো চুপ থাকে না, কিন্তু আজ সমুদ্র চুপ। আমি ধীরে ধীরে চোখ খুললাম, ছাউনির নিচে শুয়েই শুনতে লাগলাম। কিছুই না, না মাছের শব্দ, না পাখির, না পানির ক্লিক, শুধু বাতাস ডেস্যালিনেটর পাল ছুঁয়ে যাচ্ছে, যেমন সব সময় যায়। কিন্তু বাতাসের নিচে আর কিছুই ছিল না। আমি ধীরে ধীরে উঠে বসলাম। আউশি ভেলার পূর্ব দিকের কিনারায় স্থির হয়েছিল। সে সাঁতার কাটছিল না, চক্কর দিচ্ছিল না, শুধু লেজের ছোট ছোট নড়াচড়ায় নিজের অবস্থান ধরে রেখেছিল। মাথা পশ্চিম দিগন্তের দিকে ঘোরানো, পুরো শরীর অস্বাভাবিক ছিল। আমি তাকে কখনো এভাবে স্থির দেখিনি। কামের রান্নার প্ল্যাটফর্মের সবচেয়ে উঁচু জায়গায় বসেছিল, ডানা আধখোলা, যেন উড়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেছে। তার মাথাও একই দিকে ঘোরানো, একই জায়গায় তাকিয়ে। আমি তাদের দৃষ্টির দিকে তাকালাম। প্রথমে দিগন্ত ফাঁকা লাগছিল,
ফ্যাকাশে ধূসর আকাশ আর গাঢ় ধূসর পানির মাঝখানে একটা সোজা রেখা। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। আমি ধীরে ধীরে চোখ বুলালাম। পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, কিছুই না। তারপর দেখলাম একটা পাখনা। প্রথমে শুধু ডগাটা, পানির উপর কালো একটা ছোট ত্রিভুজ। এত দূরে যে আমি শুধু খুঁজছিলাম বলেই দেখতে পেলাম। ওটা এগিয়ে আসছিল ধীরে, যেভাবে কোনো শিকারী এগোয় যখন সে জানে শিকার পালাতে পারবে না। আমি পুরো 1 মিনিট তাকিয়ে রইলাম, নড়াচড়া না করে। নিশ্চিত হতে হবে। কত বড় সেটা না বুঝে ভুল প্রস্তুতি নেওয়ার মানে মৃত্যু। পাখনাটা আরো কাছে এলো। তারপর বুঝলাম এটা সাধারণ কোনো পাখনা না। এটা পানির উপর মানুষের উচ্চতার চেয়েও উঁচু। গোড়া এত চওড়া যে বোঝাই যায় নিচে কি বিশাল কিছু আছে। ওটার চারপাশের পানি স্বাভাবিকভাবে নড়ছিল না, ফুলে উঠছিল। পাখনার আগেই কয়েক মিটার জুড়ে বিশাল পিঠ পানির উপর ঢেউ তুলছিল। আমি এতদিন নিজেকে বলছিলাম আগের রাতের হাঙ্গরটা 5 হয়তো 6 মিটার হবে। এটা আমার পুরো ভেলার চেয়েও বড়। আমি দাঁড়িয়ে গেলাম। সিস্টেম চোখের সামনে ভেসে উঠল, আগের মতোই শান্ত গলায়, যেন আবহাওয়ার খবর দিচ্ছে। হুমকি শনাক্ত, স্তর 5, বেঁচে থাকার সম্ভাবনা অজানা। আমার হাসি পেয়ে গেল। বেঁচে থাকার সম্ভাবনা অজানা, ভদ্রভাবে বলার আরেকটা উপায়। এটার হিসাব আমরা করতে পারছি না। আমি দাঁড়ানোর আগেই মাথার ভিতর ওটার নাম দিয়ে ফেলেছিলাম। উনি দানব। পুরনো গল্পের সেই অন্ধকারের প্রাণী, যাদের জন্য সাধারণ নিয়ম কাজ করে না। আমার সামনে যা ছিল সেটা একটা অনি। আর নাম দেওয়াটা আমাকে ভয়ের একটা লক্ষ্য দিল। উনি বুড়ো, এত দূর থেকেও সেটা বোঝা যাচ্ছিল। পাখনার উপরের দিক মসৃণ না, 3 জায়গায় কাটা, ছেঁড়া, ক্ষত চিহ্নে ভরা। যাই হোক, এই প্রাণী বহু বছর ধরে নিজের সমান জিনিসের সঙ্গে লড়ে বেঁচে আছে, আর প্রতিবার জিতেছে। আমার হাতে ছিল 30 সেকেন্ড। আমি নড়লাম, 2টা হারপুন তুলে নিলাম, দড়ি আবার পরীক্ষা করলাম। দুটোই রান্নার প্ল্যাটফর্মে পাতা, ডেকের সামনে সমান করে গুটানো, যেন জট না লাগে। হাতুড়িটা কোমরে গুজলাম, মরিচা ধরা ছুরিটা অন্য পাশে। ধাতুর টুকরো আর আগুন জ্বালানোর ফ্লেম রাখা থলেটাও কোমরে শক্ত করে বাঁধা আছে কিনা দেখে নিলাম। তারপর ভেলার পশ্চিম দিকের কিনারায় গিয়ে নিচু হয়ে দাঁড়ালাম, যেখানে আউশি তাকিয়েছিল। দ্বিগুণ করা কাঠের দেয়াল হাঁটু পর্যন্ত উঠে এসেছে। তার নিচে খুঁটিগুলো পানির দিকে বাঁকানো। আরও নিচে ঝুলছে জালের পর্দা। আমি অপেক্ষা করতে লাগলাম। অনির আসতে অনেক সময় লাগছিল। এই ধীর অংশটাই প্রায় আক্রমণের চেয়েও খারাপ ছিল। আমি ভেজা কাঠের উপর হাঁটু গেড়ে বসে দেখছিলাম। পাখনাটা ধীরে ধীরে বড় হচ্ছে। আউশি স্থির, কামে স্থির। আমরা 3জন একই দিকে তাকিয়ে, সবাই অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য, যখন পৃথিবী হঠাৎ খুব দ্রুত নড়তে শুরু করবে।